সারা দেশে রেড অ্যালার্ট, বিশেষ সতর্কতা জারি। সেই সতর্কতা জারি পুলিশের পক্ষ থেকে, কারণ আওয়ামী লীগ কিছু একটা করে ফেলতে পারে। বিশেষ করে 29 জুলাই থেকে গতকালকে থেকে 8 আগস্ট পর্যন্ত এই সময়টা, এই 10-11 দিন বিশেষ রেড অ্যালার্ট জারি করেছিল পুলিশ। সারা দেশে সতর্ক অবস্থা, তল্লাশি, সেই তল্লাশি ব্যক্তিগত মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রো বাস, ট্রেন, বিমান সবখানে তল্লাশি জোরদার করা এবং বিশেষ সতর্কতা জারি করা যে আওয়ামী লীগের লোকজনের বিরুদ্ধে যে মামলা মোকদ্দমা রয়েছে সেই মামলার গ্রেপ্তার নিশ্চিত করা, এরকম পুলিশের অভিযানের কথা আমরা জানি। গণমাধ্যম, সমস্ত গণমাধ্যমই সেটা খবর করেছিল, আমরাও এটা নিয়ে একটা খবর করেছিলাম। মূলত আওয়ামী লীগের যারা অনলাইন অ্যাক্টিভিস্ট তারা বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা করে এক ধরনের ভীতিকর অবস্থা তৈরি করেছিল। সেই কারণেই এরকম নিরাপত্তা জোরদার করার জন্যই এই হুকুমটা মূলত জারি করা। কিন্তু বিপত্তি দেখা গেছে। সামগ্রিক প্রেক্ষাপটে পুলিশ যখন এরকম আদেশ জারি করেছে তখন নতুন করে একটা হাস্যকর বিষয় গণমাধ্যমে উঠে এসেছে এবং গতকালকে পুলিশ প্রধানের বক্তব্যের মাধ্যমেই সেটি উঠে এসেছে। আমরা পুলিশের বিশেষ সতর্কতার ব্যাপারে ডিএমপির প্রধানের বক্তব্যও দেখেছি গণমাধ্যমে, কিন্তু পুলিশ প্রধান বলছেন তিনি কিছুই জানেন না। তাহলে পুলিশ চালাচ্ছে কে? সরকারের ভিতরে অন্য আরেকটা সরকার ঢুকে কি পুলিশ চালাচ্ছে? পুলিশের সিদ্ধান্ত কে নিচ্ছে? প্রশ্নগুলো খুবই প্রাসঙ্গিক এবং প্রশ্নগুলো খুবই আতঙ্কের। সেটা নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, দেশ জুড়ে যে রেড অ্যালার্ট, 11 দিনের রেড অ্যালার্ট, সেই রেড অ্যালার্টের কথা আমরা জানি। পুলিশের পক্ষ থেকে সেই রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং এই খবরও জানি যে সারা দেশে সমস্ত এসপিকে চিঠি দেওয়া হয়েছে যেন আওয়ামী লীগের কেউ কোনো ধরনের অপকর্ম করতে না পারে, বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে না পারে, তার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এমনিই একেবারে তলানিতে নেমেছে। সারা দেশে চাঁদাবাজির মহোৎসব শুরু হয়েছে। চাঁদাবাজির মহোৎসবের মধ্যেই আমরা দেখেছি এনসিপির নানা রকমের কাণ্ড, এনসিপির বিভিন্ন কর্মকাণ্ডে সরকার বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। কিন্তু সেই বিব্রতকর পরিস্থিতিতে পড়ার পরেও সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পজিটিভ বার্তা আমরা তেমন একটা পাইনি। এনসিপির গোপালগঞ্জ কাণ্ড এবং কক্সবাজার কাণ্ড, দুই ক্ষেত্রেই তারা গোপালগঞ্জে আওয়ামী লীগকে উস্কানি দেয়া, কক্সবাজার গিয়ে বিএনপি নেতাকে গডফাদার বলা, দুই ক্ষেত্রেই এনসিপির উপরে আক্রমণের ঘটনা ঘটেছে, যার কারণে সরকার তাদের ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে। এমন দৃশ্য আমরা দেখেছি। গতকালকেই আমরা দেখেছি তারা যখন টাঙ্গাইলে সমাবেশ করেছে, সেই সমাবেশে পদযাত্রা, মূলত সেই পদযাত্রায় 900-র বেশি পুলিশ বাহিনী, এপিবিএন এবং পুলিশ বাহিনী তাদের নিরাপত্তার দায়িত্ব পালন করেছে, যেটা দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সরকার তাদের নিরাপত্তা দিয়ে এক ধরনের তাদেরকে দিয়ে পদযাত্রা করাচ্ছে। এই ব্যাপারগুলো যখন প্রচণ্ড সমালোচনা চলছে, সারা দেশে মবের ঘটনা এখনও ঘটছে, চাঁদাবাজির ঘটনা একের পর এক ঘটছে। গুলশানে চাঁদাবাজির পরে আমরা দেখেছি সিলেটে ওসমানীনগরে এক সমন্বয়ক মবের হুমকি দিয়ে, সরকারি কর্মকর্তাদের মবের হুমকি দিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে তার 2 মাসের কারাদণ্ড হয়েছে, যেটা একটা আশার আলো জাগিয়েছিল যে একটা কিছু ঘটছে, মব করতে গেলে নিস্তার পাওয়া যাবে না। এরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক পরিচয়ে 70টা সরকারি প্রতিষ্ঠানে চিঠি দেয়া, চাঁদা চাওয়া এবং চাঁদা তোলা, এই ঘটনাটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কোনো কিছুই যখন সরকার থামাতে পারছে না, তখন পুলিশের মধ্যে আওয়ামী আতঙ্ক তৈরি হয়েছে।
আওয়ামী আতঙ্ক এই কারণে তৈরি হয়েছে এবং একটা বিশেষ বাংলাদেশের একটা বিশেষ সংবাদপত্র এরকম খবরও প্রকাশ করেছে যে আওয়ামী লীগের লোকজন সারা দেশে বিভিন্ন জায়গায়, গোপালগঞ্জে, গাজীপুরে, এখানে ওখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের তত্ত্বাবধানে নাকি ট্রেনিং করছে, তাদেরকে নাকি ট্রেনিং দেওয়া হচ্ছে এবং আওয়ামী লীগের কিছু সদস্যকে নাকি ভারতেও ডাকা হয়েছে ভারতে ট্রেনিং করার জন্য, জঙ্গি ট্রেনিং করার জন্য, যেন বাংলাদেশে এসে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা হয়। দৈনিক আমার দেশ এরকম রিপোর্ট করার পরেই মূলত পুলিশের এই কার্যক্রমের ব্যাপারটা আমরা দেখেছি। পুলিশের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে, তাতে আরও বেশি আগুনে ঘি ঢালার মতো পরিবেশ তৈরি করেছে আওয়ামী অ্যাক্টিভিস্টরা। তারা নানাভাবে বলার চেষ্টা করেছে 5 আগস্ট 8 আগস্টের মধ্যে বড় কিছু ঘটবে, শেখ হাসিনা ফিরে আসবেন, ইউনূস সরকারকে বিদায় করে দেওয়া হবে, এরকম নানা উত্তেজনাকর কথাবার্তা তাদের মুখ থেকে আমরা যখন শুনেছি তখন পুলিশের মধ্যে আতঙ্ক কাজ করার কথা, সেটা স্বাভাবিকভাবেই আমরা ধরে নিয়েছি। সেই কারণেই পুলিশ রেড অ্যালার্ট জারি করেছে। ব্যাপারটা স্বাভাবিকভাবেই নেয়ার কথা, কিন্তু পুলিশ প্রধান ব্যাপারটাকে অস্বীকার করলেন। ডিএমপি প্রধান যখন এই ব্যাপারে বললেন যে হ্যাঁ নেওয়া হয়েছে, আমরা রাজধানীতেও বিশেষ সতর্কতা অবলম্বন করেছি, সবখানে তল্লাশি জোরদার করা হয়েছে, আসামিদের গ্রেপ্তার করার উদ্যোগ নেওয়া হচ্ছে, তখন পুলিশ প্রধান গতকালকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একটা অনুষ্ঠানে বলেছেন যে এই 11 দিনের বিশেষ সতর্কতা কিংবা রেড অ্যালার্ট এই ব্যাপারে তিনি কিছুই জানেন না। তিনি বলেছেন যে জুলাই আগস্ট 2 মাস ব্যাপী আমাদের সতর্ক অবস্থা রয়েছে, আমরা সতর্ক আছি, কিন্তু এই 11 দিনের বিশেষ অভিযান কিংবা বিশেষ রেড অ্যালার্ট এই ব্যাপারে তার কিছু জানা নেই। এখানেই প্রশ্ন উঠেছে এবং প্রশ্নটা যখন উঠেছে তখন হাস্যকর পরিবেশের সৃষ্টি হবে যে পুলিশ প্রধান যদি না জানেন যে পুলিশের মধ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, তাহলে জানেটা কে? পুলিশকে কে চালাচ্ছে? তাহলে সরকারের ভেতরে আর কে ঢুকে পুলিশকে বিভিন্ন নির্দেশনা দিচ্ছে? পুলিশ প্রধানের অজ্ঞাতেই পুলিশের সিদ্ধান্ত হচ্ছে। ব্যাপারটা খুবই ভয়াবহ, খুবই মারাত্মক। আমরা গোপালগঞ্জের ঘটনা যখন দেখি তখন দেখেছি যে পুলিশের মনিটরিং রুমে, সদর দপ্তরের মনিটরিং রুমে বসে আছেন আসিফ নজরুল এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তারা মনিটরিং করছেন গোপালগঞ্জের ঘটনা এবং গোপালগঞ্জে যে মৃত্যুর ঘটনা ঘটেছে 5 জন এবং শত শত আহতের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে গুলি চালিয়েছে সেই নির্দেশনা সেই মনিটরিং সেল থেকে দেয়া হয়েছে কিনা সেই প্রশ্নও কিন্তু উঠেছে। তাহলে কি স্বরাষ্ট্র উপদেষ্টার বাইরে অন্য কেউ পুলিশের উপরে মাতবরি করছে? পুলিশ প্রধান যখন বলেন যে আমি এই ব্যাপারে কিছু জানি না, তখন এটা সরকারের জন্য একটা বড় রেড অ্যালার্ট। এবং এই ব্যাপারে সরকার যদি সচেতন না হয়, সরকার যদি পুলিশ প্রধানের এই বক্তব্যের যুক্তি খণ্ডন করে প্রকৃত তথ্য সামনে হাজির না করে, তাহলে বুঝতে হবে সরকার আসলে সরকার চালাচ্ছে না, সরকারের মধ্যে অন্য কেউ ঢুকে পড়েছে, যারা সরকারের বিভিন্ন উইংস পরিচালনা করছে, সেখানে কর্তৃত্ব স্থাপন করেছে। তারা কারা? তারা অন্য কেউ না তো, তৃতীয় পক্ষ কেউ না তো, কোনো জঙ্গি গোষ্ঠী না তো, যারা সরকারকে নানাভাবে সরকারের মধ্যে ঢুকে পড়ে বিভিন্নভাবে প্রভাবিত করে দেশকে অন্যদিকে নিয়ে যেতে চাইছে। ব্যাপারটা খুবই আতঙ্কের, ব্যাপারটা উদ্বেগের এবং এর সুরাহা সরকারকেই করতে হবে। হয় পুলিশ প্রধানকে এই কথার জন্য জবাবদিহি করতে হবে, অথবা তিনি যদি সত্যি বলে থাকেন, তিনি নিশ্চিত করেই সত্যি বলেছেন, সত্যি বললে তাহলে পুলিশ প্রধানের অজ্ঞাতে এই সিদ্ধান্ত কে নিয়েছে সেটিও সরকারের পরিষ্কার করে জানানো উচিত। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন এই ব্যাপারে আমাদের কমেন্ট বক্সে।